হাওড়ে ডুবছে কৃষকের স্বপ্ন। উজানের ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন দিশেহারা চাষি। সব ধ্বংস হয়ে গেছে। আমরা পানি নিচুই ধান কাটতেছি। বাচ্চা লই আমরা কি করে চলি? কৃষির উপরে আমরা নির্ভর। ক্ষতি হয়েছে এই খরচা রাউরের, এটা কইবার মতন না। ডিসেম্বরের মধ্যেই কমবে চট্টগ্রামের জলাবদ্ধতা। প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়রের নেতৃত্বে 19 সদস্যের কমিটি। 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে সব খালের বাঁধ। জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80 ভাগ ইনশাল্লাহ আমরা চেষ্টা। বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। সব নাগরিকের নিরাপত্তার অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সরকারের কাজে দেশকে এগিয়ে নেয়ার কিছু দেখছে না বিরোধী দল। জামাত ইস্যুতে আওয়ামী লীগের ভূমিকায় বিএনপি। বিভাজনে অন্য কারো সুযোগ নেয়ার শঙ্কা চিফ হুইপের। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পর পুরানো দরের ভোজ্য তেলে সয়লাব বাজার। ক্ষুব্ধ ক্রেতা। ব্যবসায়ীদের কাছে জিম্মি না হয়ে সরকারকে গণশুনানির পরামর্শ ক্যাবের। মার্কিন কোম্পানি বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনছে সরকার। সন্ধ্যায় বিমানের সঙ্গে চুক্তি। ব্যয় হবে 37,000 কোটি টাকা। প্রথমটি পাওয়া যাবে 2031 সালে। এবং একই পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেট। অবৈধ কারবারে গড়েছে সম্পদের পাহাড়। অর্থ পাচার সহ সবার নামে একাধিক মাদকের মামলা থাকলেও অধরা চক্র। হাওড়ে ডুবছে কৃষকের স্বপ্ন। উজানের ঢলে বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। অর্ধেক ধান পানির নিচে। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে ঘরে তুলছেন দিশেহারা চাষি। সামনের দিন নিয়ে দুশ্চিন্তায় কৃষি নির্ভর হাওড়ের মানুষ। অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের জলে হাওড়ে ডুবেছে কৃষকের কষ্টের ফসল। নষ্ট হয়েছে একমাত্র ফসল বোরো ধান। কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি। এর মধ্যেই ডুবে থাকা কাঁচা পাকা ধান কেটে শেষ সম্বলটুকু বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন কৃষক। পরিবারের নারী পুরুষ এক হয়ে নৌকা নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটছেন। 10 উপজেলার 137টি হাওরে 13,000 হেক্টর জমির ফসল পানির নিচে। বছরের একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা অবস্থা। অনেক স্থানে পানি বেশি থাকায় ধান কাটতে পারছেন না তারা। বুধবার রাতের পর ভারী বৃষ্টি না হলেও ঢলের পানিতে নদী ও হাওরে পানি বাড়ছে। এতে জলাবদ্ধতায় তলিয়ে যাচ্ছে সোনালী ধান। অপরিকল্পিত বাদ দেওয়ায় হাওরের কৃষকের এই অবস্থা যেন নিয়তি হয়ে গেছে। হবিগঞ্জে প্রবল স্রোতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ডুবেছে হাওর। 3,324 হেক্টর বোরো ধান তলিয়ে গেছে। হঠাৎ এই দুর্যোগে দিশেহারা কৃষক। অনেকেই ঋণ করে চাষ করেছিলেন। এখন ফসল হারিয়ে দুশ্চিন্তায় তারা। এদিকে মৌলভীবাজারেও হাওর জুড়ে পানির নিচে কয়েক হাজার হেক্টর কাঁচাপাকা বোরো ধান। রোদের দেখা পাওয়ায় পানিতে তলিয়ে থাকা ধান ওঠাতে ব্যস্ত কৃষক। দেখা দিয়েছে শ্রমিক সংকটও। বাগেরহাটে অর্ধেকের বেশি ধান এখনও মাঠে রয়েছে। অতিবৃষ্টিতে জমিতেই ডুবে আছে ফসল। ধান চাষে পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক। সরকারি সহায়তা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এই মুহূর্তে সুনামগঞ্জে আছেন সহকর্মী জয়ন্ত কুমার দাস, কিশোরগঞ্জে নূর মোহাম্মদ এবং নেত্রকোনায় আছেন আলপনা বেগম। আমরা শুরুতেই যাব জয়ন্তর কাছে। সুনামগঞ্জের কৃষকদের কপালে গেল 4 দিন দুর্দশার বাজ থাকলেও আজকে কিছুটা স্বস্তি দেখা গেছে তাদের মাঝে। কারণ গেল 4 দিন টানা বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু এবং উজান থেকে নেমে আসার ঢলের কারণে সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সেই নিম্নাঞ্চলগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার কারণে কিন্তু আমাদের সকালে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলার কৃষি অধিদপ্তরের যিনি উপপরিচালক তিনি নিশ্চিত করেছেন এখন পর্যন্ত
13,000 হেক্টর ফসলি জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে কিন্তু এই সমস্যাটি সৃষ্টি হয়েছে। এছাড়াও সিলেটে এই মৌসুমে কিন্তু 2,23,000 হেক্টর বুরো আবাদ হয়েছে, এবং এখন পর্যন্ত 51% কর্তন করা হয়েছে, বাকিটি কিন্তু এখনো কর্তন করা হয়নি। এবং জানিয়ে রাখতে চাই, গেল 4 দিন টানা বৃষ্টির কারণে কিন্তু অনেকে ধান কাটতে পেরেছে, অনেকে কাটতে পারেনি। শ্রমিক সংকটও ছিল, তবে যেগুলো ধান কেটেছিল সেগুলো শুকাতে পারেনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল। আজকে সকাল থেকেই সুনামগঞ্জের আকাশে সূর্য দেখা গেছে এবং রোদ উঠেছে, যার কারণে কৃষকের মুখে কিছুটা হলো হাসি ফুটেছে, তারা ধান শুকাতে পারছেন। এবং আজকে তারা কিন্তু অন্যান্য দিন বৃষ্টির মাঝে ধান কাটতে হয়, যার কারণে পরিমাণটি কম হয়। আজকে যেহেতু রোদ দিয়েছে, সেহেতু আজকে তারা একটু বেশি পরিমাণে ধান কাটতে পারছে, এই জন্য কৃষকরা কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তারা বলছে আসলে এটি আসলে কোনো সমাধান নয়, সমাধানের জন্য আসলে প্রয়োজন হচ্ছে গিয়ে একটি স্থায়ী সমাধান। আসলে সরকার থেকে যদি সুইচ গেট নির্মাণ থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, তাহলে এই জলাবদ্ধতা সৃষ্টি হবে না এবং এই কৃষকদের যে দৈন্যদশা সেটি আসলে দূর হবে, এমনটাই মনে করছেন কৃষকরা। এবার চলে যেতে চাই হাওরের আরো খবর জানতে কিশোরগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী নূর মোহাম্মদ। হাওরে ডুবেছে কৃষকের স্বপ্ন, কিশোরগঞ্জের মাঠে মাঠে তাই কৃষকের আর্তনাদ। আমরা আজকে সকাল থেকে কিশোরগঞ্জের হাওরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে পানির নিচে তলিয়ে গেছে, জলাবদ্ধতায় তলিয়ে বিনষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ ফসলের জমি, এবং কৃষকরা যে বলছেন যে অতিবৃষ্টির ফলে তাদের যে ধান পানির নিচে তলিয়ে গেছে এবং সেই ধান কাটার চেষ্টা করছেন তারা। গত কয়েকদিন ভারী বর্ষণে আসলে বিষয়টা এমন ছিল যে ধান কাটা তো দূরের কথা, যেগুলো ধান কাটা হয়েছিল সেগুলো খোলার মধ্যেই পানি উঠে গেছে, বিনষ্ট হয়ে গেছে। তো আজকে সকাল থেকে একদিকে রোদ উঠেছে, অন্যদিকে জেলার যে প্রধান নদ নদীর পানি অনেকটাই কমে গেছে, তাই কৃষকরা পুরো উদ্যমে আবারও মাঠে নেমেছেন ধান কাটার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে এরই মধ্যে 5,000 হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বাকি ফসলগুলো কাটার জন্য এখন যে সমস্যাটি সৃষ্টি হয়েছে, কৃষকরা বলছেন যে এখানে যে কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। যেহেতু জলাবদ্ধতা, মারাই যন্ত্র, যে কাটার যন্ত্র আছে, যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে যন্ত্রটি আছে সেটি দিয়ে আসলে ধান কাটা যাচ্ছে না, হাতেই ধান কাটতে হচ্ছে। আর এতে করে কৃষক যে শ্রমিকের সংকট দেখা দিয়েছে, প্রতিদিন 1 থেকে 1,500 টাকা দিয়েও আসলে শ্রমিক মিলছে না। কৃষকরা যে বলছেন যে বোরো ফসলে একটি মাত্র যে বোরো ধান, তার উপরেই আসলে মহাজনের ঋণ পরিশোধ, ব্যাংক ঋণ পরিশোধ, সারা বছরের ভরণ পোষণ, ছেলেমেয়েদের লেখাপড়া সহ সকল খরচ আসলে এর মধ্যে চালাতে হয়। কিন্তু হঠাৎ করে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তাদের কপালে চিন্তার ভাঁজ, কিভাবে তারা ঋণ পরিশোধ করবেন এবং বাকি সময় কিভাবে চলবে। তবে কৃষি বিভাগ বলছে যে আসলে তারা যে বাকি ফসলগুলো সেগুলোকে ভালোই কাটার চেষ্টা করছেন। তো কিশোরগঞ্জে আসলে বোরো ধানের যে ক্ষতিগ্রস্ত হয়েছে এ নিয়ে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা এবার চলে যেতে চাই নেত্রকোনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আলপনা বেগম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নেত্রকোনাতেও আসলে একই অবস্থা, যে এই পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে হাওরগুলোর যে বেশিরভাগ অংশ ডুবে গিয়েছে। বিশেষ করে যে ছোট বড় সকল হাওরের যে নিম্নাঞ্চল রয়েছে সেইগুলোতে পানি চলে আসছে, এবং বিশেষ করে যে এই যে মদন উপজেলার যে উচিতপুর হাওর এবং তলার হাওর, খালিয়াজুরি পাঙ্গাসিয়া হাওর, জগন্নাথপুর হাওর, সাতগাঁও হাওর সহ গণেশের হাওর, তারপরে রয়েছে ডিঙ্গাপুতা হাওর, এই সকল হাওরের যে মানে ফসল যেগুলো ছিল সেগুলোর ধান তুলতে পারছেন না কৃষকরা। কিন্তু যতটুকু তুলতে পারছেন তারা হচ্ছে কোমর পানিতে নেমে এই নৌকা দিয়ে এনে রাস্তার পাশে তারা রাখছেন এই ধানগুলোকে, এবং দেখা গেছে যে যেগুলো আনতে পারছেন, অর্থাৎ কাছে পাচ্ছেন যেগুলো, সেগুলোই তুলে আনার চেষ্টা করছেন। আর এছাড়া দেখা গেছে একজন কৃষক বলছিলেন তিনি 50 কাঠা জমিতে আবাদ করেছিলেন, তার থেকে 30-35 মন ধানের মতো হবেন তিনি উঠাতে পেরেছেন, বাকিগুলো উঠাতে পারেননি। এরকম এক এক জায়গায় এক এক রকম, কোথাও কেউ দেখা গিয়েছে যে এই 10 ভাগের 1 ভাগ ধান উঠাতে পেরেছেন আর বাকিগুলো চলে গিয়েছে পানির নিচে। তো এই যে প্রথম থেকে যে বৃষ্টির জন্য জলাবদ্ধতার একটা সৃষ্টি হয়েছে, অর্থাৎ নদী, খাল, বিল, হাওরের কোথাও পানি যাওয়ার জায়গা নেই, এবং সঠিকভাবে যে তদারকি না থাকার কারণে কৃষকরা অভিযোগ করছেন যে এই
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর পাশাপাশি গত দুদিন ধরে যে কংস নদী রয়েছে, ধনু নদী রয়েছে এবং উবদাখালী নদী, বৌলাই নদী সহ এই সকল নদীগুলোর পানি বাড়তে শুরু করেছে পাহাড়ি ঢলে। যেমন কংস নদীর পানি 1 মিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই নদীর পানি এসে হাওরে আরো বেশি করে ডুবে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে যে হাওর অঞ্চলে ফসল ডুবির সবশেষ। হাওরের খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হয়েছিলাম নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং তারও আগে সুনামগঞ্জ থেকে। আগামী 5 দিনের মধ্যে খুলে দেওয়া হবে চট্টগ্রামের সব খালের বাঁধ। ডিসেম্বরের মধ্যেই কমবে জলাবদ্ধতা। বন্দনগরীর বিভিন্ন খাল পরিদর্শন করে কথা জানিয়েছেন এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গেল 2 দিনের বৃষ্টিতে ডুবে যায় বন্দরনগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও চকবাজার সহ বেশ কিছু এলাকা। চরম ভোগান্তি পোহান সাধারণ মানুষ। জলাবদ্ধতার দুর্ভোগ নিয়ে আলোচনা সমালোচনা করায় সংসদ পর্যন্ত। এমন বাস্তবতায় 2 দিনের সফরে চট্টগ্রাম পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার সকালে নগরীর মহেশখাল ও চাকতাই সহ নানা খালের পরিস্থিতি ঘুরে দেখেন তিনি। জানান, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত 80% জলাবদ্ধতা কমে যাবে চট্টগ্রামে। সব সংস্থাকে নিয়ে জলাবদ্ধতা নিরসনে মেয়রের নেতৃত্বে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান মীর শাহ আলম। 70 থেকে 80% আপনার জলাবদ্ধতা থাকবে না। আর বাকি যে 15-20% থাকবে, এটার জন্য আপনাদেরকে ডিসেম্বর পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সময় দিতে হবে, যেহেতু প্রকল্পের কাজটি চলমান আছে। গত বছর জলাবদ্ধতা 50% নামিয়ে আনা হয়েছিল দাবি করে মেয়র বলছেন, জনভোগান্তি শতভাগ নিরসনে সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করছে। সিডিএ, আর্মি, পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সমস্ত যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন চট্টগ্রামে আছে, সবার সাথে সার্বিক সমন্বয়ের মাধ্যমে গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক, 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তবে বারবার চেষ্টা করেও মন্তব্য জানা সম্ভব হয়নি 11,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দায়িত্বে থাকা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করায় বর্তমান সরকারের নীতি। সকালে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, দেশে কেউ সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সহ বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনেরা। প্রধানমন্ত্রী বলেন, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই বর্তমান সরকারের নীতি। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না। অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি, বিশ্বাসী অবিশ্বাসী সবাই সকল ক্ষেত্রে সমানভাবে ভোগ করবে, অধিকার ভোগ করবে। এটাই বর্তমান সরকারের নীতি। প্রতিটি নাগরিক নিজ ধর্মের নির্দেশনা মেনে চললে সবাই মিলে মানবিক দেশ ও সমাজ গঠন করা সম্ভব বলেও জানান সরকার প্রধান। যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুসরণ, অনুকরণ ও ভোগ করতে পারেন, এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। প্রধানমন্ত্রী বলেন, ধর্মের বিভাজন নয়, সবার পরিচয় বাংলাদেশী। কোন ধর্মের মানুষই যেন নিজেদের সংখ্যালঘু মনে না করেন। মুক্তিযুদ্ধের সময় কে কোন ধর্মের অনুসারী, কে বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, এটি কারো জিজ্ঞাসা ছিল না। কিন্তু তাই এই স্বাধীন বাংলাদেশ আপনার, আমার, আমাদের সকলের। আপনারা কেউ নিজেদেরকে কখনোই
সংখ্যালঘু ভাববেন না। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বী সব সদস্যের প্রতি বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা বার্তা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। মহান মে দিবসে কাল নয়াপল্টনে শ্রমিক মহাসমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ইশতেহার অনুযায়ী শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করবে সরকার। উৎপাদক ও ভোক্তার মধ্যে দূরত্ব কমানো ও মজুরি বাড়ানো সরকারের অন্যতম পরিকল্পনা। সাধারণ মানুষের জীবন মানে প্রভাব ফেলে, কিন্তু আপনাদের যদি একটা অনুষ্ঠান হয় আসার পরে জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন। এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরও কিছু সংশোধন, আরও কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো। এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনে বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনে সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যার সমাধান করতে হবে। প্রাণবন্ত বিতর্কের মধ্য দিয়ে শেষ হচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সরকারের কাজে দেশকে এগিয়ে নেয়ার মতো কিছু দেখা যাচ্ছে না বলে সংসদে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বিএনপি আওয়ামী বয়ানে জামাতের সমালোচনা করছে বলে ক্ষোভ জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সরকারি দলের চিফ হুইপ বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলোর বিভাজন হলে সুযোগ নেবে অন্য পক্ষ। দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের সরকারি দল ও বিরোধী দলের বিতর্কে শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রশ্ন ও জবাবে বৃহস্পতিবার প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। ভয়াবহ রকম পতনের শিকার হয়। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তি আর জুলাই তার ধারাবাহিকতা। আওয়ামী বয়ানে জামায়াতের সমালোচনা বিএনপি করছে বলে মন্তব্য তার। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থানে আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণ অভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, আর সরকারি দলের চিফ হুইপ বলেন, জুলাই অভ্যুত্থানে রাজপথে থাকা দলগুলোর মধ্যকার এমন বিভাজন চলতে থাকলে ফ্যাসিবাদী শক্তি ফেরার সুযোগ পেতে পারে। আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আরেকজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই, তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে। সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টন্টিং করে কথা বলতে পারি, আমি আমার পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? এর আগে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ সংশোধন বিল কণ্ঠভোটে পাশ হয়। প্রতিষ্ঠান দুটোর চেয়ারম্যানের বয়সসীমা 65 তুলে দেওয়া হয়। এ সময় সরকারি কর্মকাণ্ডে দেশকে এগিয়ে নেওয়ার মতো কিছু দেখছেন না বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী, পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশ এগিয়ে যাক। এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। এই সমালোচনা গড়ায় আর্থিক খাতে সুশাসন নিয়ে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ সহ প্রতিটি নিয়োগে গণতন্ত্র ও গণবিরোধী, যার জবাব দেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক। দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আগের যে কোনো সময়ের চেয়ে দক্ষ ও ভালো কাজ করছেন। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার কমিটিতে থাকছে না জামাত। 11 দলের নিয়োগ কমিটির মুখপাত্র জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ কথা জানান।
সকালে মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে উল্টো পথে হাঁটছে সরকার। জানান, গণভোট বাস্তবায়নের দাবিতে 7টি বিভাগীয় সমাবেশ করবে 11 দলীয় জোট। এ সময় সংসদ ও রাজপথের আন্দোলনে গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করার হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। সংবিধান সংশোধন একটা রুটিন ওয়ার্ক, কখন কি করবে এটার জন্য আবার কমিটি গঠন, এই প্রক্রিয়ায় আমরা যাব কি না সেটা তো আগে আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি। কারণ আমরা তো সংস্কার চাই, সংস্কারের জন্যই তো মানুষ ভোট দিয়েছে। এখানে চলচাতুরি করে অন্যদিকে ডাইভার্ট করার কোনো সুযোগ নেই। শরিয়া আইন বাস্তবায়ন সহ ধর্মভিত্তিক রাজনীতি নিয়ে জামাত ইসলামীর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বলেন, দলটি কোন আইন মেনে রাজনীতি করবেন তা পরিষ্কার করা উচিত। সকালে প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য বাবু সুনীল গুপ্তের স্মরণ সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সংসদ ও বাইরে শরিয়া আইন নিয়ে ভিন্ন বক্তব্য দেয় জামাত। এ বিষয়ে তাদের অবস্থানের সুরাহা তাদেরই করতে হবে। জহিরুদ্দিন স্বপন বলেন, যারা সমাজে বৈচিত্র্য মেনে নিতে নারাজ তারাই সমাজে বিশৃঙ্খলা করতে চায়। অন্যান্য যে কোনো ধরনের বিভাজন, বর্ণ, লিঙ্গ, ভাষা, সব ধরনের বিভাজনের আমরা কেন্দ্রীয় কার্যালয়ে যখন খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল, সেখানে স্পষ্টভাবেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, আজকের বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে তারা শরিয়া আইন রাখবেন না, দেশের প্রচলিত সংবিধান আইন অনুযায়ী তারা ক্ষমতায় গেলে দেশ পরিচালনা করবেন। আমি কোনো মন্তব্য করতে চাই না, আমি শুধু জানতে চাই তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। 2 বছর ধরে অচল অবস্থা তথ্য কমিশনে। বাধাগ্রস্ত হচ্ছে নাগরিকের অবাধ তথ্য পাওয়ার অধিকার। প্রধান কমিশনার সহ সদস্যদের পদত্যাগ ও অপসারণে শূন্য হওয়া এই কমিশন গঠনে বাছাই কমিটি হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। আর রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ বিশ্লেষকের। আরও জানাচ্ছেন কামরুল হাসান। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে 2009 সালে তথ্য অধিকার আইনের অধীনে গঠিত হয়েছিল তথ্য কমিশন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সংস্থাগুলোর কাছে থাকা তথ্য নাগরিকদের কাছে সহজলভ্য করা এবং তথ্য না পেলে তার প্রতিকার নিশ্চিত করা। কিন্তু সরকার পরিবর্তনের প্রায় 2 বছর হলেও এখনও নতুন করে গঠিত হয়নি তথ্য কমিশন। এতে নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার, তথ্য পাওয়ার পথ এখন কার্যত অনিশ্চয়তায়। পাশাপাশি নিষ্পত্তির অপেক্ষায় কমিশনে জমা পড়ছে শত শত অভিযোগ। তথ্য কমিশন না থাকায় সরকারি দপ্তর থেকে তথ্য না পেলে নাগরিকদের প্রতিকার চাওয়ার সুযোগও সীমিত হয়ে পড়েছে। এদিকে সরকার বলছে কমিশন গঠনের প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষ। প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের বিচারক চূড়ান্ত হলে শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। জাতীয় সংসদের 2 জন প্রতিনিধি থাকবেন এবং প্রধান বিচারপতি কর্তৃক বিচার বিভাগের একজন প্রতিনিধি থাকবেন এবং গণমাধ্যমের একজন প্রতিনিধি থাকবেন। প্রধান বিচারপতির কাছ থেকে নামটা পেলেই বাছাই কমিটি হয়ে যাবে। বাছাই কমিটি হলেই তথ্য কমিশন গঠন করার কাজ চূড়ান্ত হবে। তথ্য মানুষের অন্যতম মৌলিক অধিকার এমন মন্তব্য করে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, কমিশন না থাকায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর কার্যক্রমের তথ্য পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। কমিশনের যে কার্যক্রম সেটা তো অনুপস্থিত থাকতে পারে না। ওই সরকারের নিয়োজিত বা ওই সরকারের নিয়োগ করা কমিশনের বিষয়ে বা কমিশনের উপর পরবর্তী যারা সরকার এসেছেন তাদের আস্থা না থাকার কারণেই এই কমিশন ভেঙে দিতে হতে পারে। রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। প্রশাসন এবং রাজনীতিকে আমরা গুলিয়ে ফেলি। যারা ক্ষমতায় আসেন রাজনৈতিক দলগুলো তারা চান তার পছন্দের লোক, আর কিন্তু সেটা হওয়া উচিত না। বিশেষজ্ঞদের মতে তথ্য কমিশন কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি রাষ্ট্রীয় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অধিকারের অন্যতম রক্ষা কবচ। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে।
ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় রাজধানীর ডেমরার কেমিক্যাল গোডাউনে আগুন নিয়ন্ত্রণে। এখনো চলছে থেমে থেমে, আহত 2 জন। হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা কমলেও জটিল রোগীদের লাগবে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসব রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন চিকিৎসকরা। এদিকে 2 সপ্তাহের মধ্যেই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। 1.5 মাসে দেশে ভয়ঙ্কর এক রূপ দেখালো অতি সংক্রামক ব্যাধি হাম। নবজাতক থেকে শুরু করে সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আক্রান্তদের 74% নেয়নি হামের টিকা, আর 14% পেয়েছে 1 ডোজ। হাসপাতালে ভর্তি রোগীদের তথ্য অনেকটা একই রকম। হামে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া 5 বছরের বেশি শিশুরাও পায়নি হামের টিকা। ওর বয়স 7 বছর, হলো জ্বর আজকে 4-5 দিন ধরে, পরে যে মুখে ঘা হয়েছে। গেছে শুক্রবারেতে জ্বর, বয়স 7 বছর। জ্বরেতে আপনার কাশে আর মুখ গাও। এই যে দুর্বল হয়েছে, দেন না শরীর অবস্থা কি হয়েছে, চিকিৎসা করতেছি খালি দুর্বল হইতাছে। ছোট ছেলের সমস্যা, ছোট ছেলের থেকে ওর শরীরে হাম আসছে। ছোট ছেলের বয়স 8 মাস আর ওর বয়স হয়েছে 3 বছর 6 মাস। চিকিৎসকরা বলছেন ভর্তির সংখ্যা কমলেও জটিল রোগীদের লাগতে পারে দীর্ঘমেয়াদী চিকিৎসা। এসব রোগীদের পুরোপুরি সুস্থ করে তোলাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। ভর্তির রেট যদিও কমে গেছে, কিন্তু আমাদের আগে অলরেডি যে রোগীগুলো ভর্তি হয়ে খারাপ হয়ে আছে সেগুলো কিন্তু এখন আইসিইউতে কিন্তু যুদ্ধ করতেছে। সেগুলো এখনো কিন্তু বাড়িতে যাওয়ার মতো অবস্থা হয় না। এগুলো দীর্ঘদিন ধরে আছে, কোনোটা 2 সপ্তাহ 3 সপ্তাহ। লাং কিন্তু এখনো ক্লিয়ার হয়নি, এখনো অক্সিজেন ডিমান্ড, কারো 4 লিটার 5 লিটার 6 লিটার অক্সিজেন লাগতেছে। যেগুলো অলরেডি আমাদের এখানে খারাপ আছে সেইগুলোকে পুরোপুরি সুস্থ করে বাড়ি ফেরানোটাই আমাদের এখন বড় চ্যালেঞ্জ। এদিকে বৃহস্পতিবার সকালে শ্যামলীর টিবি হাসপাতালে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান আগামী 2 সপ্তাহের মধ্যেই নিয়ন্ত্রণে আসতে পারে হাম পরিস্থিতি। বলেন 1 সপ্তাহেই টিকার আওতায় আসবে 100% শিশু। আমরা যে 30টা উপজেলা প্রথম স্টার্ট করেছিলাম 100% কভার করেছি। ওই উপজেলাগুলিতে কিন্তু একটা হামের রোগী নেই। আমরা আশা করি আগামী 2 সপ্তাহে অ্যান্টিবডি ক্রিয়েট হলে উই ক্যান ব্রিং ইট ডাউন টু 0 লেভেল। এছাড়া ডেঙ্গু সহ অন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায়ও সরকারের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের চেষ্টায় রাজধানীর ডেমরার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও থেমে থেমে জ্বলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। কামরুল, প্রায় 2 ঘন্টা চেষ্টার পর ডেমরার আমুলিয়ার যে মডেল টাউনের যেই কেমিক্যাল কারখানায় যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা এই মুহূর্তে একেবারে যে কারখানাটি রয়েছে সেই কারখানাটির সামনে থেকে সংযুক্ত হয়েছে। যদি একটু আপনাদেরকে দেখাই, যদিও কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তারা যে চূড়ান্ত যে নির্বাপনের যে কাজটি সেটি করছে। অর্থাৎ এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসেস অগ্নি নির্বাপনের কাজ চলছে। যদি একটু জানাই, আপনারা জানেন যে এটি একটি কেমিক্যাল কারখানা, অর্থাৎ এখানে বিভিন্ন প্রোডাক্টের যে প্যাকেজিং রয়েছে সেই প্যাকেজিংয়ের পণ্য এখানে তৈরি করা হতো। সেই সাথে এখানে বেশ কিছু দাহ্য পদার্থ কিন্তু এখানে মজুত করা ছিল। পাশাপাশি খালি অনেক কেমিক্যালের বক্স কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। অর্থাৎ যে গ্যালনগুলোতে কেমিক্যাল রাখা হয় সেই কেমিক্যালগুলো এখানে গ্যালন ভর্তি করে রাখা হচ্ছে, ভর্তিও ছিল এবং খালি গ্যালনও ছিল। এখানে ফায়ার সার্ভিস যেটি বলেছে, যেহেতু কেমিক্যাল অতিমাত্রায় দাহ্য পদার্থ, তার ফলে এখানে আগুন নেভানোর পরও কিন্তু থেমে থেমে কিন্তু আগুন আবার জ্বলে উঠছিল, যার ফলে তাদেরকে কিন্তু কিছুটা বেগ পেতে হয়েছে। এখন এই মুহূর্তে সার্বিক পরিস্থিতি যদি বলি, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট এখানে কাজ করেছে এবং আমরা ফায়ার সার্ভিসের দায়িত্বশীল যারা এখানে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই ভবনটি, অর্থাৎ এই যে কারখানাটি রয়েছে সেই কারখানাটি ফায়ার সেফটি রয়েছে সেই ফায়ার সেফটি ছিল না এবং এর আসলে কোনো অনুমোদনও ছিল না। একেবারে সম্পূর্ণরূপে অনুমোদনবিহীন একটি কারখানা এখানে গড়ে উঠেছিল এবং স্বভাবত বলা যায় এটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ তথ্য। সহকর্মী কামরুল হাসান যুক্ত হয়েছিলেন ডেমরার আগুন সম্পর্কে জানাতে। বাবা, 3 মেয়ে, 2 মেয়ের জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক মাদক সিন্ডিকেট। অবৈধ মাদক কারবারের মাধ্যমে মালিক হয়েছে বিপুল সম্পত্তির। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি মানি লন্ডারিংয়ের মামলা করেছে তাদের বিরুদ্ধে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে পরিবারটির আদ্যপান্থ।
আমিরুল ইসলাম ও সঞ্জয় মজুমদারের ক্যামেরায়। বুলবুল রেজা রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার, মাছ মুরগি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাওয়া যায় এখানে। পাশেই রেল লাইন, এই অংশটুকু আবার পরিচিত অন্য কারণে। এখানে হাত বাড়ালেই মেলে মাদক। কারওয়ান বাজারের ফুটপাতে আলু পেঁয়াজের ব্যবসা করতে করতে একটি পরিবার কিভাবে জড়িয়ে গেল মাদকের ব্যবসার অন্ধকারে, এবারের অনুসন্ধানে তুলে ধরা হবে বিস্তারিত। তাদের বসবাস এখন টঙ্গীর দত্তপাড়া এলাকায়। দত্তপাড়ার দিঘির পাড় এলাকা। ভর দুপুরে এলাকার কিশোরদের জটলা। জানতে চাওয়া কসিমউদ্দিন রোডের ঠিকানা। তাদের দেখানো পথে গিয়ে মেলে না গন্তব্য। তাদের নিয়ে বছর 3 আগে কাজ করেছেন এমন 2 পুলিশ সদস্যের সঙ্গে কথা বলে সময় সংবাদ। এবার তাদের দেয়া ঠিকানায় গিয়ে পাওয়া গেল একটি 4 তলা বাড়ি। বলছিলাম এক পরিবারের 7 সদস্যের মাদক সিন্ডিকেটের কথা। এই বাড়িটি তাদেরই একজনের, নাম রেশমা খাতুন। সিঁড়িতেই কথা হয় রেশমার স্বামী মহিদুলের সঙ্গে। উঠলা ব্যস্ত 1500 টাকা, 2000, যে আমরা যে যত সেল হইতো তত টাকাই তারা পাইতো আর কি। তো যাক, তো মনে করেন এক সময় সবাই 8টা-10টা মামলা এইভাবে খাইছে। খাওয়ার পরে আমরা এই জায়গায় ফিরত আসি। সিঁড়িতেই কথা হয় আসমা, রেশমা আর লিজার মায়ের সঙ্গেও। তিনি দিলেন ভিন্ন তথ্য। মায়ের লগে আমরা জিদের আগে কথাবার্তা কই না, এ দুটো হস্তিতে জামাই যদি করলো, তুই আবার এই আমার লগে মিললি থাকলে তোর মতন মায়ের পরিচয় দিতাম না। আমরা পরিচয় দিনের দ্বারা যাই না, কথাবার্তা কই না, কোনো সম্পর্ক নাই। এই এলাকাতেই আসমার 6 তলা ভবন আছে। এবার মহিদুলকে নিয়ে আসমার বাড়ির উদ্দেশ্যে সময় সংবাদ। মিনিট 10 চেষ্টা করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দ্বিতীয় দিনের মতো টঙ্গীর দত্তপাড়া এলাকায় সময় সংবাদ। মাদক কারবারি আসমা বেগমের সন্ধানে মূলত এই বাসায়। হঠাৎ রেশমার ফোন। তিনি জানান এক সময় মাদকের ব্যবসা করলেও এখন তারা ভালো হয়ে গেছেন। আমি রেশমা, বুঝছেন, আমরা 3টা বোন, আমার বোন জামাই যে কোনো একটা করে পরিস্থিতির শিকার। আমি আজ বয়স হলো আমার 40। আজ থেকে মনে করেন না হলো 15 থেকে 20 বছর আমরা একদম ভালো হয়ে গেছে। এখানে বাড়িঘর খুঁজে 6-7 বছর। আমাকে 10টা মামলা আছে। আমার আপনারা হাতায়া কোর্ট কাছারি যেখানে হোক আমার দেখবেন যে আমার 10টা মামলা আছে নাকি। রেশমার স্বামী মহিদুলের মোবাইল থেকে জাহানারা নামে একজনও ফোন দিয়ে এই প্রতিবেদককে সমাধানের পথ আছে কিনা জানতে চান। আগে একটু বুঝা টুজা লন, তারপরে আগে সাইলেন্ট না, বুঝছেন। সরাসরি আর কি কথা কন, এটার কি কোনো একটা সমাধান নাই? সিআইডির অনুসন্ধানে উঠে এসেছে একই পরিবারের বাবা, 3 মেয়ে, 2 জামাই এবং 1 পুত্রবধূ, মোট 7 জনের পারিবারিক চক্রটি অবৈধ মাদক ব্যবসার সিন্ডিকেটের মাধ্যমে অর্জিত অর্থ ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছে। 5 কোটিরও বেশি টাকা নিজেদের ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়ার দাবি সিআইডির। ইন্টেলিজেন্স কালেকশন করে জানা গেল যে আসলে তারা যে আমাদের মানি লন্ডারিং যে প্রেডিকেট অফেন্স, মাদকদ্রব্য পাচার বা মাদকদ্রব্য কারবারের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এবং অনেকগুলো মামলাও তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আছে। অভিযুক্ত রেশমা খাতুনের বিরুদ্ধে 10টি, লিজা বেগম ওরফে লিপি আক্তারের বিরুদ্ধে 7টি, মানিক মিয়ার বিরুদ্ধে 5টি, আসমার বিরুদ্ধে 3টি এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধেও 1 বা একাধিক মাদকের মামলা রয়েছে। 2009-10 সালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গাঁজার ব্যবসা দিয়ে উত্থান পরিবারটির। ধীরে ধীরে তাদের মাদকে কারবার বড় হতে থাকে। একসময় তাতে যোগ হয় ইয়াবা। কোনো বৈধ উপার্জনের ব্যবস্থা না থাকা
সত্ত্বেও বিপুল সম্পদের মালিক হয়েছে মাদকের এই পারিবারিক সিন্ডিকেটটি। বুলবুল রেজা, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দুপুরের সময় আরও থাকছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বুথ ফেরত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। জয় নিয়ে আশাবাদী বিজেপি তৃণমূল দুই শিবিরই। 4 মে চূড়ান্ত ফল। প্রায় 37,000 কোটি টাকায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সন্ধ্যায় ঢাকায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 737 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 14টি উড়োজাহাজ কেনার লক্ষ্যে চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, যা হবে বিমানের ইতিহাসে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় সিদ্ধান্ত। জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে তাদের প্রতিনিধি চুক্তিতে সই করবেন। চুক্তির আওতায় 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার ও 4টি বোয়িং 737-8 ম্যাক্স কিনবে বিমান বাংলাদেশ। এতে ব্যয় হবে প্রায় 37,000 কোটি টাকা। কিস্তিতে অর্থ পরিশোধ করা হবে 10 থেকে 20 বছর মেয়াদে। বোয়িংয়ের কাছ থেকে প্রথম উড়োজাহাজটি 2031 সালের অক্টোবরে ও বাকিগুলো 2035 সালের নভেম্বরে বিমানের বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং 373 ম্যাক্স উড়োজাহাজগুলো আঞ্চলিক বিভিন্ন রুটে চলাচল করবে। এয়ারক্রাফট লাগবে দুটো রিজনের জন্যই। একটা হলো যে মার্কেট শেয়ার নিতে হবে, নাহলে তো কোনোদিনও গ্রোথ হবে না। ফ্রম ডিফারেন্ট ডেস্টিনেশনস এন্ড দেন ফ্রম গোয়িং অন টু আদার ডিফারেন্ট ডেস্টিনেশনস। তো বিমানকে তো সেভাবেই নেটওয়ার্কিংটা করতে হবে। বিমানের এই বড় আকারের ক্রয়াদেশ নিয়ে গত 3 বছর ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলছিল। বিগত আওয়ামী লীগ সরকারের সময় 10টি এয়ারবাস কেনার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে 2024 সালে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর কৌশলগত চাপে অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। 2041 সালের মধ্যে বিমান বাংলাদেশের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সংকটের অজুহাতে দাম বাড়ানোর পরও পুরানো দরের বোতলজাত সয়াবিন তেলে সয়লাভ বাজার। ক্রেতাদের প্রশ্ন, তাহলে কি দাম বাড়ানোর জন্য সংকট তৈরি করা হয়েছিল? এদিকে দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। সাধারণত কোনো পণ্যের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে তার প্রভাব পৌঁছে যায় বাজারে, ব্যয় বাড়ে ভোক্তার। কিন্তু এবার ভোজ্য তেলের বাজারে ঘটছে ভিন্ন ঘটনা। গেল ঈদের পর থেকে সরবরাহ সংকট আর ব্যবসায়ীদের দাবির মুখে অবশেষে বুধবার বিকেলে লিটারে 4 টাকা করে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানান, আগের দামেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে। গতকাল বলছে, এখন পর্যন্ত এটা তো বাজার আমরা এখন পর্যন্ত পাইনি। পুরান তেল স্টকের শেষ হয়ে গেলে তারপর নতুন তেল আসবে। বাড়তি দামের তেল বাজারে আসবে কবে? এমন প্রশ্নে খুচরা বিক্রেতা ও ডিলারদের উত্তর, সরবরাহ পর্যায়ে আগের দামের তেল পর্যাপ্ত, তা দিয়েই চলবে আরো অন্তত 2 দিন। এখন যেহেতু তেলের নতুন দাম নির্ধারণ করছে, এখন আর ওই সংকটটা নাই। এখন ডিলার যা চায় তাই দেয়। কালকে রেট সিদ্ধান্ত হয়েছে, আজকে রেট পাইলে আজকে ডিউ করলে কালকে চলে আসবে। দাম বাড়ানোর পরও নির্ধারিত মূল্যের বেশিতে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। ক্ষুব্ধ, নাভিশ্বাস ওঠা ভোক্তারা। সয়াবিন তেল 200 টাকা কিনে আনছি, আমরা বিক্রি করতেছি 205 টাকা। তেলের দামটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এই কারণে এই যে এখন যে আমাদের সয়াবিন তেল আমরা ইউজ করতাম, সয়াবিন তেল বাদ দিয়ে আমাদেরকে ফার্ম অয়েল ইউজ করতে হইতেছে, যেটা আমাদের স্বাস্থ্য ঝুঁকিও হয়। ভোক্তা অধিকার নিয়ে কাজ করার সংগঠন ক্যাব বলছে, গ্রাহক ও সরকারকে জিম্মি করে অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে নিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে কিন্তু সাপ্লাই বন্ধ ছিল, সংকট ছিল। এই সংকটটাকে পুঁজি করে তারা
মানে হঠাৎ করে দামটা বাড়িয়ে দিল। তো প্রতিনিয়ত তারা এগুলো করে এরকম একটা পন্থা অবলম্বন করে বারবার মানুষকে জিম্মি করে দাম বাড়াচ্ছেন। এর আগে গেল বছর ডিসেম্বরে সরকারের তোয়াক্কা না করেই দাম বাড়িয়ে বাজারে ভোজ্য তেল সরবরাহ করে আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী কোম্পানিগুলো। বাণিজ্য মন্ত্রণালয়ের কঠোর হস্তক্ষেপে সে দফায় ভোক্তারা রক্ষা পেলেও 3 দিন পর 7 ডিসেম্বর দাম বাড়াতে বাধ্য হয়েছিল অন্তর্বর্তী সরকার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষার ফল আসতে শুরু করেছে। বিভিন্ন সংস্থা জরিপে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ম্যাট্রাইজ অনুযায়ী বিজেপি পেতে পারে 146 থেকে 161 আসন, অন্যদিকে পিপলস পালস অনুযায়ী তৃণমূল কংগ্রেস পেতে পারে 178 থেকে 189 আসন। ভারতের নির্বাচনী ইতিহাস বলছে অনেক ক্ষেত্রেই এসব বুথ ফেরত জরিপ মেলে না। রাজ্যটিতে এবার 2 দফায় ভোট হয়েছে, রেকর্ড সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। জয় নিয়ে আশাবাদী তৃণমূল বিজেপি 2 শিবিরই। রাজ্যটির মোট আসন 294, সরকার গঠন করতে প্রয়োজন 148 আসন। আগামী 4 মে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। পিএসজি বায়ার্নের মতো গোল উৎসব হয়নি অ্যাথলেটিকো আর্সেনাল ম্যাচে। মাদ্রিদের রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে 1-1 সমতায় শেষ হয় দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ। প্রথমার্ধের 2 দলই বেশ সাবধানী ফুটবল খেলে, যার কারণে গোলের সুযোগ তৈরি হয়নি খুব একটা। প্রথমার্ধের শেষ দিকে লিড পায় আর্সেনাল। বক্সের ভেতর ইয়োকেরেসকে ফাউল করেন অ্যাথলেটিকো ডিফেন্ডার ডেভিড হাঙ্কো। 44 মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেস। বিরতি থেকে ফিরে সমতা আনে স্বাগতিকরা। মার্কোস ইয়োবেন্টের শট বেন হোয়াইটের হাতে লাগলে পেনাল্টি পায় অ্যাথলেটিকো। নিখুঁত শটে বল জালে পাঠান হোলিয়ান আলভারেজ। 78 মিনিটে ডি বক্সে হাঙ্কোর চ্যালেঞ্জে আর্সেনালের এব্রেচি এজে পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলান তিনি। মাদ্রিদে দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ শেষ পর্যন্ত ড্র হয় 1-1 গোলে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। হাওড়ে ডুবেছে কৃষকের স্বপ্ন, তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির ফসল। পানি বেশি থাকায় কাঁচা ধানও কাটতে পারছেন না অনেকে, দিশেহারা চাষি। ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বিএনপি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী। সবার সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার। এবং সরকারের কাজে দেশকে এগিয়ে নেয়ার কিছু দেখছে না বিরোধী দল। জামাত ইস্যুতে আওয়ামী লীগের ভূমিকায় বিএনপি, বিভাজনে অন্য কারো সুযোগ নেয়ার শঙ্কা চিফ হুইপের। এ ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। তামিম, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।